একবার ওদের থেকে টাকা নিতে শুরু করলে ওরা তোমাকে বেরোতে দেবে না, তোমাকে এখানেই আটকে রেখে দেবে। যদি যেতে হয় তাহলে আজকেই চলো, না হলে আর কোনোদিনও তুমি এখান থেকে ফিরতে পারবে না। এবার তুমি ভাবো তুমি আসবে কিনা। ঠিক আছে, তুমি যেতে চাও না তাই তো, আমি চললাম। তোমার যদি আমাকে প্রয়োজন থাকে তাহলে আজ বিকেলের মধ্যে ফোন করে গ্রামে ফিরে আসবে, না হলে কিন্তু আর কোনোদিনও আমাকে তুমি ফোন করবে না, বুঝেছো? কোনোদিনও আমাকে দেখতে পাবে না তুমি আর। কি ব্যাপার ভৈরব, কি হলো? আমার প্রেমিকা আমায় ছেড়ে চলে গেল। আমার এই কাজটা ওর ভালো লাগছে না। আপনারা নাকি ভালো লোক না বলছে। আজকেই আমাকে ফিরে যেতে বলছিল। আমি যে কি বলবো ওকে বুঝতে পারলাম না। আমার এই কাজটারও দরকার আর ওকেও দরকার। এখন যে কি করব বুঝতে পারছি না। প্রয়োজন হলে আমি কাজটা ছেড়ে দেব, কিন্তু ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আসলে আমি একটা খারাপ লোক। জেল ফেরত আসামি, চুরি চামারি করতাম, সব সময় মিথ্যে কথাও বলতাম, কিন্তু ও ভালোবেসেছিল। আমি কাজ পেয়েছি বলে দেখার জন্য ও এখানে দীঘা থেকে খুশিতে দৌড়ে এসেছে। আর এখন মন খারাপ করে চলে যাচ্ছে। ভৈরব, অনেক মানুষ কিন্তু ঠিক এই একটা পয়েন্টেই হারিয়ে যায়। একটা মেয়েকে সঙ্গে করে নিয়ে আমি আমার জীবনে অনেক কিছু করে দেখাবো, সেটা অনেকটা নিজের পায়ে পাথর বেঁধে কুয়োতে ঝাঁপ মেরে সাঁতার কাটবো বলার মতন। সাঁতার কাটা যায় না, শেষমেশ কিন্তু ডুবে মরতে হয়। টাকাটা প্রয়োজনীয় নাকি সম্পর্কটা বেশি প্রয়োজনীয়? এই প্রশ্নটা যখন আসে তখন টাকাটাই প্রয়োজনীয়। টাকার সামনে কোনো সম্পর্কের কোনো দাম নেই। এই কাজের বিরুদ্ধে থাকা ওই মেয়েটা যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে কাজও ঠিক মতো হবে না আর আমাদের প্ল্যানটাও সাকসেস হবে না। এবার তুমি ভাবো ভৈরব। ভৈরব এখন বলবে যে আমাদের টাকা লাগবে না,
ছোট বাড়িতে থাকলেও চলবে, শুধু ফ্যান ভাত খেয়ে দুজনে একসঙ্গে থাকবো। প্রেম করার সময় এসব শুনতে ভালো লাগে, কিন্তু একবার বিয়ে করে দেখো, বিয়ের পরেই প্রতিবেশীর সঙ্গে তোমায় কম্পেয়ার করতে শুরু করবে। দেখো, ওদের গাড়ি আছে, অথচ আমাদের কাছে কোনো গাড়ি নেই। ওদের বাড়িতে ফ্রিজ আছে দেখো, আর আমাদের বাড়িতে কোনো ফ্রিজ নেই। ওদের বাড়িটা কত বড় দেখেছো, আর আমাদের এরকম একটা কুঁড়ে ঘর। এইসব বলে কম্পেয়ার করতে থাকবে, আরো বলবে আর কতদিন আমাকে এভাবে থাকতে হবে। আর ঠিক তখনই ঝগড়া শুরু হয়ে যাবে। তখন ঝগড়া ঝামেলা করার চেয়ে এখন কথাগুলো ভেবে দেখো। দেখ ভৈরব, তোর কাছে যদি টাকা থাকে তাহলে মিস বেঙ্গল, মিস ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড সবাই তোকে খুঁজতে আসবে। স্যার, আপনি আজকে ফ্রি আছেন? আমি আপনার সঙ্গে ঘুরতে যেতে চাই বলবে। তুই যেসব সুন্দরীদেরকে কল্পনাতে ভাবিস তারা দেখবি তোর পিছন পিছন ঘুরবে। আর যদি তোর কাছে টাকা না থাকে তাহলে তুমি আমার কাছের লোক বলে কেউ এগিয়ে আসবে না। আমি না, এটা নিজের অভিজ্ঞতা থেকে তোকে বলছি। ভৈরব, ভগবান বারবার এই ধরনের সুযোগ কিন্তু দেবেন না। এখন তোর ভাগ্য সহায় অনেক টাকা কামাতে পারবি। এই সুযোগ হারালে আর এই ধরনের চান্স কিন্তু তুই কখনো পাবি না। বেশি ইমোশনাল হয়ে যাস না ভৈরব, সময় নিয়ে ভাব। ঠিক আছে, এখন আমার লক্ষ্য টাকা রোজগার করা, বড় লোক হওয়া। বাকি আর কিছুই আমার এখন আর চাই না। ইয়েস, ইয়েস। শিবানী, তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। তুমি যে এখন এত রাতে আমার সবচেয়ে অপছন্দের টপিক নিয়ে আমার সঙ্গে কথা বলতে এসেছো সেটা আমি ভালো করে জানি। ঠিক আছে, বলো কি বলবে। মিস্টার শিবাকে বের করে দিয়ে তুমি ঠিক করনি। ফাইল লুকিয়ে রাখা, আমার দাদাকে কোম্পানি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা ঠিক কি? হ্যাঁ, শিবার গাড়িতে ফাইল পাওয়া গেছে সেটা মানছি, তবে তাই বলে ওই ফাইলটা যে শিবাই রেখেছে তার কি গ্যারান্টি আছে? তা নয় তো কি, আমি রেখেছি। এখন যিনি কোম্পানিতে আছেন তাকে তুমি বেশি বিশ্বাস করছো, কিন্তু 25 বছর ধরে যে সততার সঙ্গে কাজ করছে সে হলো মিস্টার শিবা, আর তাকেই অবিশ্বাস করছো। ইউ আর অ্যান ইমোশনাল ফুল। নো, আই এম নট আ ফুল। উনি ভুল করেছেন, সেই জন্য ওনাকে আমি শাস্তি দিয়েছি। যেমন কর্ম তেমন ফল, এটাই আমার পলিসি। এটা যেমন কর্ম তেমন ফল নয়, তুমি তুগলক শাসন চালাতে চাইছো। দাদা, তার মানে হলো গিয়ে উনি এখন তোমার কাছে ভালো, ওনাকে তুমি কোম্পানির মধ্যে কেন ঢোকাচ্ছ? দেখো, কোম্পানি কিন্তু তোমার একার নয়, ওখানে প্রচুর লোকের ইনভলভমেন্ট রয়েছে, আর তোমার একটা মাত্র ভুলের জন্য হাজার হাজার লোকের পরিবারও শেষ হয়ে যেতে পারে। ওটা আমার কোম্পানি, আমার
পার্টি, আর ওটার মালিকও আমি। কোম্পানির ব্যাপারে যদি কোনো রকম ডিসিশন নিতে হয় সেটা একমাত্র আমি নেব। অন্য কারোর এই বিষয়ে কোনো রকম কোশ্চেন করার অধিকার নেই। তোমার কাছে কোনো অ্যাডভাইস বা কনসালটেশন নেওয়ার থাকলে যখন আমি তোমাকে দিতে বলবো তখন দেবে। এখন তোমাকে এটা নিয়ে বেশি পাকামো করতে হবে না। আমি জানি আমি কি করছি। আমি যা করছি সেটা ভালো না খারাপ সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, তোমাকে আমায় এসব বলে দিতে হবে না। বিজনেস করা আমার ব্লাডের মধ্যেই আছে। এটা আমার কারোর কাছে শেখার প্রয়োজন নেই। যে আমাকে বুদ্ধি দিতে এসেছে সে যে কোথা থেকে উঠে এসেছে আগে সেটা মনে রাখা উচিত। এমনিতেও আগে থেকেই আমার দাদার এই বাড়িতে আসা তোমাদের কারোর পছন্দ হয়নি। সেই জন্য অনেক চেষ্টা করেছো আমাকে বোঝানোর, কিন্তু আমি তোমাদের কারোর কথায় কান দিইনি। তারপর তোমরা সবাই মিলে ওনাকে কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করতে থাকলে, আর তারই একটা পার্টে ওই ফাইলটা হারিয়ে গেল। থ্যাংক গড ওই ফাইলটা আমার হাতে এসে পড়ল। এত সহজে আমাকে বোকা বানানো কোনো মতেই সম্ভব নয়। এর আগে কিন্তু তোমাকে অনেকেই বোকা বানিয়েছে, আর তুমি সেটা বুঝতেই পারো না। অশোক, আমাকে বোঝানোর মতো বুদ্ধিমান নও তুমি। বারবার এই বিষয়ে নাক গলাবে না, তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না বলে দিলাম। সাবধান। আরে, আপনি এভাবে ক্যাবিনের বাইরে দাঁড়িয়ে আছেন, আর কোনো স্টাফ আসেনি এখনো? এসেছে, কিন্তু সবাই স্ট্রাইক করে বাইরে দাঁড়িয়ে আছে। হোয়াট? স্ট্রাইক? তাও আবার আমার অফিসে? জাস্ট আ মিনিট। এক মিনিট আসুন।
রোহন, তোমার বাড়িতে অনেক প্রবলেম আছে না? তোমার মাইনে দিয়েই তোমার পরিবারটা চলছে, তাই তো? ইয়েস ম্যাডাম। রূপা, তোমার একজন বোন আছে না, যার এডুকেশনের সমস্ত খরচা তুমি দিচ্ছ? ইয়েস ম্যাডাম। অ্যান্ড কিরণ, নেক্সট টাইম ইউনিয়ন লিডারদের ইলেকশনে তোমার কন্টেস্ট হওয়ার প্ল্যান আছে? আরে ম্যাডাম, না আসলে তুমি এদের সবাইকে লিড করছো তো, সেই জন্য প্রশ্নটা করলাম। এনিওয়েজ, সবাই কাজ না করে এখানে দাঁড়িয়ে আছো কেন? কাজ করতে ভয় করছে ম্যাডাম। ভয় কেন? ওই শিবা স্যার খুবই ভালো। আমরা নই? উনি অনেস্ট পারসন ম্যাডাম। এই কোম্পানির জন্য 25 বছর ধরে কাজ করেছেন। আমরাও ওনাকে 25 বছর ধরে টাইম মতো ওনার স্যালারি, বোনাস, ইনক্রিমেন্ট, প্রমোশন সবকিছু দিয়ে এসেছি। এনিওয়েজ, কন্টিনিউ। উনি এই কোম্পানির জন্য এক মুহূর্তের জন্য কখনো খারাপ চাননি ম্যাডাম। আমরাও তো প্রতিটা ক্ষণে ওনার শুধু ভালোই চেয়ে এসেছি, এখনো চাই। উনি আমাদের সকলের খুব খেয়াল রাখতেন ম্যাডাম। আমরাও ওনাকে খুব ভালো রেখেছিলাম। তার সঙ্গে কাজ করার জন্য উৎসাহও দিতেন উনি আমাদের। সেই জন্য তো ওনাকে রাখা হয়েছিল। এমন একজন মানুষকে আপনি কাজ থেকে বের করে দিচ্ছেন, সেই জন্য আমরা সবাই। সরি, ইউ আর মিস্টেকেন। কাজ থেকে আমি বের করে দিইনি, উনি নিজে গেছেন। এখন আপনার দাদা এসেছেন বলে শুনেছি, ওনার জন্য আপনি সবাইকে সরিয়ে দিতে রাজি আছেন, সেই জন্য আমরা এই বিষয়টা নিয়ে একটু ভীত ম্যাডাম। ঠিক আছে, ওনাকে আমি আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। এরপর থেকে উনি আর অফিসে থাকবেন না। আপনারা এবার নিজেদের কাজ করতে পারেন। অ্যান্ড ওয়ান মোর থিং, কেউ ভুল না করলে তাকে অযথা শাস্তি আমি দিই না। যতক্ষণ আপনারা কেউ ভুল না করছেন ততক্ষণ নিশ্চিন্তে কোম্পানিতে কাজ করতে পারেন। ততক্ষণ অবধি আপনাদের কাজ আপনাদের কাছেই থাকবে। অনেক সময় আমরা কোনো ভুল না করে থাকলেও পরিস্থিতি এমন হয়ে যায় যে আমাদের দেখে অপরাধী মনে হয়। শিবা স্যারের ক্ষেত্রেও একই জিনিস ঘটেছে। মানে এই কথার মানে কি শুনি? আমি ভেরিফাই না করে, সত্যিটা না জেনে, কোনো কিছু না দেখে ডিসিশন নিয়ে নিয়েছি? আমি বলছিলাম হয়তো আমাদের বুঝতে কোনো রকম ভুল হয়েছে তাই। ও স্টপ ইট! খবরদার, এইসব আমাকে বোঝাতে আসার কোনো প্রয়োজন নেই। কে ঠিক কে ভুল সেই ডিসিশন শুধুমাত্র আমি নেব। এখানে কাউকে মাথা ঘামাতে হবে না। অফিসে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা সোজা আমাকে এসে বলা উচিত, কিন্তু তা না করে কাজ ছেড়ে এখানে এসে স্ট্রাইক করার মানেটা কি? হ্যাঁ, নেক্সট টাইম যদি আমি এভাবে স্ট্রাইক করতে দেখি তাহলে প্রত্যেকের জায়গায় কিন্তু নতুন লোক থাকবে বলে দিলাম। আমি অকারণে ভুলভাল ডিসিশন নেওয়ার মতো পাগল না। This is your last and final warning. Nobody will set up a strike in my office. Back to work, all of you. ভেতরে আসুন। বসুন। বলুন, আপনি কোথায় থাকেন এখন? আমি তো ওখানে যে
ওই ওদিকে একটা বড় বস্তি আছে না, আমার বন্ধুর একটা ছোট্ট ঘর আছে, আমি ওখানেই আছি ম্যাডাম। ওখানে শুধু একটা খাট রাখাই সম্ভব। ও খাটের ওপরে ঘুমিয়ে পড়ে আর খাটের নিচে আমি মাটিতে শুয়ে পড়ি। 10টা ঘরের জন্য একটা বাথরুম, দুজনের জন্য একদিনে 1 বালতি জলই পাওয়া যায়। 2টোর সময় লাইট অন করতে হবে আর 8:30টার আগে লাইট অফ করে দিতে হয় ম্যাডাম। গরম জলের কোনো রকম ব্যবস্থা নেই, তাই আমাদের ঠান্ডা জলই চান করতে হয়। ঘুমোলে আমি যা লম্বা, আমার পা দেওয়ালে গিয়ে লাগে, উঠে দাঁড়ালে মাথাটা ঘরের ছাদে লাগে, পা দুটো মুড়ে ঘুমোতে হয় ম্যাডাম। মাথাটাও আমার নিচু করে হাঁটতে হয়। স্নান করার জন্য ধরা জলে কাপড়ও কাচতে হয়।